যে আমাদের যে কক্সবাজারের যে সমুদ্র সৈকত আছে অথবা সেন্ট মার্টিনের যে সমুদ্র সৈকত আছে, আমাদের যারা নাকি ওখানে পর্যটক হিসেবে যান, তাদের মধ্যে এক ধরনের প্রবণতা আছে, দায়িত্বহীনতার একটা প্রবণতা দেখা যায়। তারা এই আপনার এই সৈকতকে দূষণ, মানে দূষণ ছড়িয়ে দেন, এবং কক্সবাজারেও দেন এবং ওখানেও দেন। তো এই জিনিসগুলি কি আপনারা খেয়াল করেছেন? আপনারা তো কক্সবাজারে থাকেন, আপনারা তো এখানে অনেক কিছু নিয়ে কাজ করেন। তো এই দূষণগুলি কমানোর ব্যাপারে কি আপনাদের কোনো রকম ভূমিকা আছে কিনা? এটা আমরা কাজ করছি, এবং এই ব্যাপারে অ্যাওয়ারনেস বৃদ্ধি করার জন্য, পর্যটকদের সচেতন করার জন্য আমাদের বিভিন্ন কর্মসূচি চলমান আছে। এইগুলো নিয়েই না আপনি কাজ করবেন, যে আপনারা এইভাবে দূষণ করতে পারবেন না, এইভাবে রাখতে পারবেন না। তাহলে সরকার যদি সাধারণ মানুষের বা আমাদের কর্মকাণ্ডে উৎসাহিত করে, সহযোগিতা করে, তাহলে এগুলা অতি শীঘ্রই নিরসন করা সম্ভব। আপনি অসুস্থ হয়েছেন তাই বলে কি আপনি মাথা কেটে ফেলবেন? এইটা কেমন কথা? জনাব অধ্যাপক মনিরুল খান, আপনার কাছে আবার আসছি যে সেন্ট মার্টিন সম্পর্কে যে কথাটা বলা হচ্ছে, যেটা একটা মানে নতুন ধরনের একটা দ্বীপ, এই ধরনের দ্বীপের উদাহরণ পৃথিবীতে খুব বেশি নেই। তো আসলে কি নেই? কোথাও কি নেই? আছে নিশ্চয়ই। যেখানে আছে সেখানের ব্যাপারে ওই দেশে, যে দেশে আছে ওই দেশের কর্তৃপক্ষ কি ওইটাকে একদম মানুষের যাওয়ার জন্য একদম নিষিদ্ধ ঘোষণা করেছে নাকি? এটা কি আপনি জানেন? আপনার কোনো ধারণা আছে? জি, ধন্যবাদ। সেন্ট মার্টিন বাংলাদেশের প্রেক্ষাপটে অনন্য, কিন্তু এটি বিশ্বের প্রেক্ষাপটে অনন্য এটি বলবো না। এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতেও এই ধরনের অনেক দ্বীপ আছে, বিশেষত দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সেই সব দেশে বহু দ্বীপ আছে যেখানে প্রবাল জন্মে এবং সেখানে বহু পর্যটকও যায়। কিন্তু যেহেতু আমাদের বাংলাদেশের উপকূলে শুধুমাত্র একটি দ্বীপেই প্রবাল জন্মে, সেই জন্য আমাদের কাছে অন্য, বিশ্বের প্রেক্ষাপটে সেটি নয়। কিন্তু এই নানাবিধ চাপের কারণেই কিন্তু এটি সরকার এটিকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করেছে, এবং সেই চাপগুলো আছে, এটি সত্যি। আবার একই সাথে এটিও সত্যি যে অন্যান্য দেশে আমরা যেটি দেখি যে এই জাতীয় দ্বীপে যে পর্যটন বা জীববৈচিত্র্য সংরক্ষণ, সেই কাজগুলো কিন্তু জনগণকে সম্পৃক্ত করেই করা হয়। প্রথমত হচ্ছে যে ধারণ ক্ষমতা অনুযায়ী তারা ওই স্থানীয় যারা, তাদের মাধ্যমেই সেখানে যে পরিবেশ বান্ধব পর্যটন, সেই পর্যটনটি তারা গড়ে তোলেন, এবং এমনকি সংরক্ষণের কাজেও, জীববৈচিত্র্য সংরক্ষণের কাজেও নানাবিধ উপায়ে স্থানীয়দেরকেই সম্পৃক্ত করা হয়। এবং বাংলাদেশের প্রেক্ষাপটেও আমি বলবো যে সেখানকার পর্যটন ব্যবস্থাপনা থেকে শুরু করে জীববৈচিত্র্য সংরক্ষণ, এই পুরো বিষয়টি যদি স্থানীয়দের সম্পৃক্ত করে করা হয় তাহলেই কিন্তু সেটি টেকসই হবে। কারণ সরকারের কোনো বিভাগের পক্ষেই আসলে কিন্তু এই যেখানে 12,000 অধিবাসী আছে, সেই এরকম একটি দ্বীপে কোনো কিছুই কিন্তু জনগণকে সম্পৃক্ত না করে করতে গেলে সেটি কিন্তু টেকসই হবে না। তো যার ফলে স্থানীয়দেরকে সম্পৃক্ত করেই, যাই করণীয় স্থানীয়দের আস্থায় নিয়ে এবং স্থানীয়দের সম্পৃক্ত করেই করা উচিত বলে মনে হয়। জি, জনাব হেলাল উদ্দিন, আপনি যে কথাটা অধ্যাপক মনিরুল খান বললেন যে স্থানীয়দেরকে সম্পৃক্ত করে করা উচিত এবং জীববৈচিত্র্যকে সংরক্ষণের জন্য কিছু কিছু কাজ করা উচিত, তো এই ধরনের কোনো উদ্যোগ কি সরকারের পক্ষ থেকে, এই সরকার অথবা আগের কোনো সরকার, কখনো আপনাদের চোখে পড়েছে কিনা? এই ধরনের কোনো উদ্যোগ, আসলে এফেক্টিভ কোনো উদ্যোগ কোনো সরকারকেই কখনো নিতে দেখিনি। আমাদের যেটা চাওয়া সেটা হচ্ছে কি, ধরেন এই সমস্ত জীববৈচিত্র্য সংরক্ষণ বা পরিবেশ নিয়ে যারা কাজ করেন, ওনাদের সাথে বসে যদি একটা মানে সূক্ষ্ম এবং সুদূর প্রসারী পরিকল্পনা করা হয়, তার কোনো সমস্যাই থাকে। কারণ আমাদের কক্সবাজার, আমাদের সেন্ট মার্টিন, এগুলো হচ্ছে আমাদের জাতির জন্য সর্বশ্রেষ্ঠ ঐতিহ্য। এগুলো রক্ষা করলে আমাদের ন্যাশনাল ফিউচার খুব উজ্জ্বল হবে। এই জিনিসগুলো সরকারকে মাথায় রাখে। আমরা তো মাঝে মাঝে বলি, যার বাপ দাদা কোনোদিন জঙ্গল দেখা নাই, সে যদি বনমন্ত্রী হয় তাহলে বন সুরক্ষা হবে কিন্তু। এই জন্য এক্সপার্টদের কাছে, আমার ধরেন কামরুল স্যার আছেন, যিনি পরিবেশ নিয়ে কাজ করেন, এই বিষয় নিয়ে লেখাপড়া করেছেন। বেলাল হায়দার সাহেব আছেন, সমুদ্র বিজ্ঞানী, উনি এই বিষয় নিয়ে লেখাপড়া করেছেন। আর যারা সিনিয়র সিটিজেন আছেন, সাংবাদিকরা আছেন, যারা এগুলা নিয়ে কাজ করে, তাদের সমন্বয়ে একটা পরিকল্পনা করতে হবে। আপনি মিনিস্ট্রিতে বসে আপনি সারা বাংলাদেশের পরিকল্পনা তো নিখুঁত ভাবে কখনোই করতে পারবেন।
এই বোধটুকু আপনার আসতে হবে জাতির কল্যাণের জন্য, দেশের কল্যাণের জন্য, এই কক্সবাজার সমুদ্র সৈকতকে আরো আন্তর্জাতিক মানে উন্নীত করার জন্য এবং সেন্ট মার্টিনকে সুরক্ষা দেওয়ার জন্য। আমার জীববৈচিত্র্য থাকলে আমার জীবনযাত্রার মান উন্নয়ন হবে, এগুলো তো বুঝতে হবে। এই জন্য এক্সপার্ট যারা আছে, বিশেষজ্ঞ যারা আছে, তাদেরকে ইনক্লুড করে পরিকল্পনা নিতে হবে। আচ্ছা হেলাল ভাই, একটা কথা বলেন যে আপনি বেশ কয়েকজন ব্যক্তির নাম বললেন যারা নাকি সমুদ্র বিষয়ে জানে, পরিবেশ বিষয়ে জানে এবং এই ব্যাপারে তারা বিশেষজ্ঞ। তো যেহেতু নাম বললেন, আমি ধারণা করি তাদের সঙ্গে আপনার নিজের ব্যক্তিগত পরিচয় আছে, অথবা আপনারাও যেহেতু একটা ক্রাইসিস তৈরি হয়েছে, আমার ধারণা আপনিও তাদের সঙ্গে ব্যক্তিগত পর্যায়ে কিছু কথাবার্তা বলেছেন। তো তাদের সঙ্গে কথা বলে আপনার কি মনে হয়েছে? এই কাজটাকে তারা কি সমর্থন করেছেন যে এভাবে বন্ধ করে দিলে সেন্ট মার্টিন আবার উজ্জ্বল হয়ে উঠবে পৃথিবীর বুকে? এরকম কি ওনাদের মতামত কি আপনি এরকম পেয়েছেন কিছু? হ্যাঁ, আমরা পেয়েছি। সবার একই কথা আমাদের মতো, যেটা একটা সমন্বিত পরিকল্পনা ছাড়া এই ধরনের কোনো কিছু চাপিয়ে দিলে তো আর এটা ডেভেলপ করবে। যেমন সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য বা পরিবেশের তো কোনো উন্নতি হচ্ছে না। আর কামরুল স্যার যেটা বললেন, জনগণকে সম্পৃক্ত না করে যদি কোনো পরিকল্পনা প্রণয়ন করেন, এক্সপার্টদেরকে সম্পৃক্ত না করে যদি কোনো পরিকল্পনা প্রণয়ন না করেন, তাহলে সেখানে তো গলত কিছু থাকবে, ভুল কিছু থাকবে। এই ভুলের মাসুল কিন্তু পুরো জাতিকে দিতে হবে, আপনাকে আমাকে দিতে হবে। সেন্ট মার্টিন তো কারো ব্যক্তিগত অ্যাসেট না, এটা পুরো দেশের অ্যাসেট। কক্সবাজার নিয়ে আমরা গর্ব করি। দেশের বাইরে কোথাও গেলে বুক ফুলিয়ে বলি যে আমাদের আছে ওয়ার্ল্ড এর লংগেস্ট স্যান্ডি সিপি, এবং সেটাকে কেন্দ্র করে গড়ে উঠেছে লংগেস্ট মেরিন ড্রাইভ এবং ওয়ার্ল্ড এর লার্জেস্ট বে আমরা বিলং করি। এই তিনটা জিনিসের সমন্বয় সেন্ট মার্টিন, চারটা জিনিসের সমন্বয়, এটা কত বড় অ্যাসেট, এটা চিন্তা করতে হবে। চেয়ারে বসেই মন গড়া কোনো পরিকল্পনা করা থেকে বিরত থাকতে হবে। আমাদের এক্সপার্টদের কাজে লাগাতে হবে, সম্পত্তি কাজে লাগাতে হবে, জনগণের সাথে আলাপ আলোচনা করে সম্পৃক্ত করে তাদেরকে পরিকল্পনা করে সমৃদ্ধি হোক। জি, আমি একটা অধ্যাপক কামরুল খান আপনার কাছে আসছি। যে জিনিসটা আমি আপনার কাছে জানতে চাচ্ছি সেটা হলো যে এই যে বারবার বলা হচ্ছে যে এক্সপার্টদের অপিনিয়ন নিয়ে তাদের সঙ্গে আলোচনা করে এবং সেই সঙ্গে আমাদের বাস্তবতাকে উপলব্ধি করে একটা কিছু সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। তো আপনি তো নিজে এই ব্যাপারে একজন এক্সপার্ট, অথবা আপনার পরিচিত অনেকেই নিশ্চিত ধরনের এক্সপার্ট আছে। আপনি কি জেনেছেন যে এই ধরনের সিদ্ধান্তটা নেওয়ার আগে সরকারের পক্ষ থেকে আপনাদের এই এক্সপার্টদের সঙ্গে তারা বসেছিলেন? ঠিক কোন পর্যায়ে আলোচনা হয়েছে আমার ঠিক জানা নেই, তবে মানে বিশেষজ্ঞ পর্যায়ে আমরা যতটুকু বলার চেষ্টা করেছি সেটি হচ্ছে যে এই সেন্ট মার্টিনে যে পর্যটন, সেটির উপর নিয়ন্ত্রণ জরুরি, কিন্তু একদম বন্ধ করে দিয়ে নয়। সেটি আমরা বলতে পারি যে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে যতটুকু ধারণ ক্ষমতা ততটুকুর মধ্যে সীমাবদ্ধ রাখা, এবং সেই সাথে যে জায়গাগুলোতে জীবন্ত প্রবাল আছে, যেমন ছেড়া দ্বীপ, যেটি একদমই দক্ষিণের ছোট একটি অংশ, সেই ছেড়া দ্বীপটা সম্পূর্ণরূপে পর্যটকের জন্য বন্ধ রাখা, এবং মূল যে দ্বীপ যেখানে পর্যটনের সুযোগ গড়ে তোলার জন্য উপযুক্ত, সেই জায়গাটুকুর মধ্যে সীমাবদ্ধ রাখা। কিন্তু কখনোই কিন্তু একদমই পর্যটন বন্ধ করে দেওয়ার মতো মতামত কিন্তু আসলে কমই এসেছে। কারণ তার সাথে যেহেতু, যেটি শুরুতেই বলছিলাম, যে স্থানীয় মানুষের জীবন জীবিকা এমন ভাবে জড়িয়ে গেছে যে সম্পূর্ণরূপে বন্ধ করলে তার কিছু বিরূপ প্রভাব স্থানীয় মানুষের মধ্যে পড়াটা স্বাভাবিক। কিন্তু সরকার তো একদম বন্ধ করে দেয়নি, তারা তো 2 মাস খোলা রেখেছে। যে 2 মাস খোলা রেখেছে তাতে কি ওই 2 মাসে কি ক্ষতি কম হবে? আসলে যে সময়টি খোলা রাখা হয়েছে ওই সময়টি নিয়ন্ত্রণ বেশি জরুরি বলে আমি মনে করি। আমাদের যে অভিজ্ঞতা, ওই শীতকালেই প্রচন্ড রকমের একটা চাপ পড়ে, বর্ষাকালে কিন্তু এমনিতেই মানুষ যায় না। কাজে সেই সময়টাতে খোলা রাখা বন্ধ রাখার মধ্যে যে খুব বেশি পার্থক্য তা কিন্তু নয়, মানে মূল চাপটা পরেই হচ্ছে শীতকালে, এবং সেই সময়টিতেই নিয়ন্ত্রণটা জরুরি। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে কোনো এক্সপার্টকে জিজ্ঞাসা করলেই উনি এই কথাটাই বলতেন যে যেই সময়ে নিয়ন্ত্রণ করা জরুরি সেই সময় আপনি খুলে দিচ্ছেন কেন, তাই নয় কি? হ্যাঁ, আমার ধারণা যে বিশেষজ্ঞরা হয়তো সেই দিকটাতেই বলবেন আর কি। কারণ আমরা
যতটুকু দেখে থাকি যে মানে প্রায় যদি আমি শতাংশের হিসেবে বলি 90% পর্যটকই কিন্তু শীতকালে সেন্ট মার্টিন ভ্রমণ করে থাকে, প্রায় 90%। কাজেই সেই 90% পর্যটক যখন ভ্রমণ করেন তখনই কিন্তু আমাদের চিন্তা ভাবনা করতে হবে যে কি ধরনের নিয়ন্ত্রণ আরোপ করব বা কিভাবে আমরা এই পর্যটকদের ব্যবস্থাপনা করব। বর্ষাকালে কিন্তু বিষয়টি আসলে সেই ধরনের চ্যালেঞ্জিং, এবং সেই সাথে ওই যে সামুদ্রিক কাছিমের যে ডিম পাড়ার একটি বিষয় আছে, সেটিও কিন্তু শীতকালেই তারা ডিম পাড়তে আসে, বর্ষাকালে কিন্তু সামুদ্রিক কাছিম পাড়তে আসে। আচ্ছা, তাহলে আমি এখন আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাচ্ছি, নিশ্চয়ই আপনারা খোঁজ খবর রেখেছেন এর মধ্যে, এই যে গত কয়েক মাস ধরে এখানে পর্যটকরা যাচ্ছে না, এতে সেন্ট মার্টিনের মানুষের কথা বাদ রাখেন, মানুষ না হয় সরকারের কাছে গুরুত্বপূর্ণ না, তো ওই দ্বীপের যে আপনার প্রাকৃতিক যে বৈশিষ্ট্য, সেক্ষেত্রে কি আপনি মানে কেমন ইতিবাচক পরিবর্তন দেখতে পাচ্ছেন? মানে যদি মানুষের চাপ কম থাকে বা না থাকে তাহলে স্বাভাবিকভাবে সেটি জীববৈচিত্র্যের জন্য, মোটা দাগে যদি বলি, জীববৈচিত্র্যের জন্য ভালো। সেখানে প্রথমত হচ্ছে দূষণ কমে আসে, দ্বিতীয়ত হচ্ছে যে যখন পর্যটক থাকে তখন সেখানে রাতের বেলা লাইট জ্বলে, যেসব কটেজ আছে সেগুলোতে লাইট জ্বলে, সেই লাইটের ব্যবহার কম থাকবে। তৃতীয়ত হচ্ছে যে যখন পর্যটক থাকে, ইদানিং যেটি চালু হয়েছে ওখানে সাইকেল ভাড়া পাওয়া যায়, এবং ওই ভাড়া করা সাইকেল দিয়ে পুরো দ্বীপটার ওই সৈকত দিয়ে ভ্রমণ করা যায়। তো সেই পুরো দ্বীপটাতে যে ধরনের ডিস্টারবেন্স হয়, সেই ডিস্টারবেন্সটা বন্ধ থাকবে। তো সর্বোপরি যদি বন্ধ থাকে এটি জীববৈচিত্র্যের জন্য ভালো, কিন্তু একই সাথে যদি সেটি সাধারণ মানুষের উপর আবার বিরূপ প্রভাব ফেলে, তাহলে এই দুটোর মধ্যে একটা ব্যালেন্স করাটা প্রয়োজন বলে মনে হয়। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি এবার হেলালুদ্দিন আপনার সঙ্গে একটু আলাপ করতে চাই এই বিষয়টা নিয়ে, যে আপনারা তো কক্সবাজারের থাকেন, মানে আপনারা সেন্ট মার্টিনের নিকটতম প্রতিবেশী আপনারাই, সেই হিসাবে প্রতিবেশীর প্রতি আপনাদের একটা দায়িত্বের ব্যাপার আছে। তো এই যে ওখানকার পর্যটন বন্ধ হয়ে গেছে, ওখানকার মানুষের জীবিকা বলতে গেলে বন্ধ হয়ে গেছে, তার কি কোনো চাপ আপনারা অনুভব করছেন কিনা, অথবা আপনাদের ভেতর থেকে কোনো ধরনের অন্তর্গত দায়িত্ব অনুভব করছেন কিনা? আপনারা কি করছেন আসলে এখন? আমরা আসলে এই ঘটনাটা যখন করেন, পরিবেশ মন্ত্রণালয় ডিসেম্বরে যখন প্রজ্ঞাপনটা দিয়ে দেয়, তখন থেকে আমরা একটা অন্তর্জালায় ভুগছি। এই কারণে ভুগছি যে ধরেন ওইখানে 2000-এর পরিবর্তে 5000 মানুষ গেলে কি অসুবিধা, এটার রিপ্লাই আমরা পাইনি। আমাদের পর্যটন, কক্সবাজার জেলার অর্থনীতিটা নির্ভর করে পর্যটনের উপর, আপনি জানেন মাসুদ। এখন পর্যটনের উপরে যখন একটা চাপ আসে বা পর্যটনের উপরে যখন একটা এম্বার্গো আসে, তখন আমরা আসলে মানে ইয়ে হয়, আমরা বিমর্ষ হয়। এখন ধরেন কামরুল স্যার যেটা বললেন, এটা হচ্ছে কি, কাসিম যখন ডিম পাড়ে তখন কাসিমের নিরাপত্তার জন্য একটা জুম করে দিলে সেখানে যদি কেউ না যায় তাহলে তো আর কোনো অসুবিধা থাকার কথা। মানুষের জন্যই তো পরিবেশের জন্য কিন্তু মানুষ ভালোভাবে বাঁচবে, সুন্দরভাবে বাঁচবে, এই জন্য আমাদের চারিপাশের পরিবেশটা ভালো করবে। এখন আমি যদি দুর্ভিক্ষের কবলে পড়ে একটা অনিশ্চিত জীবনের দিকে ধাবিত হই, আমি পরিবেশ দিয়ে কি করব? তো যেই জিনিসটা বারবার কামরুল স্যার বলছেন যে কাসিম যখন ডিম পাড়ার কখন মৌসুম সেটা আমরা জানি, কাসিমের জন্য একটা নিরাপদ জোন করে দিলেই তো ঝামেলা কমে। এবং অতিরিক্ত আলু প্রজ্বলনের বিষয়ে এম্বার্গো আপনি দিতে পারেন যে এই ধরনের আলু আপনারা এই সময় ব্যবহার করতে পারবেন, তাহলেই তো হয়ে যায়। এই ধরনের কিছু পরিকল্পনা প্রণয়ন করলে এম্বার্গোটা আর দেওয়া লাগে। এখন ধরেন আপনাকে তো সমীক্ষা করে বলতে হবে যে কত হাজার মানুষ ওখানে গেলে দ্বীপের উপর এক্সট্রা চাপ পড়বে। যারা এই এম্বার্গোটা দিয়েছে তারা তো দ্বীপের ইতিহাসটাই জানে না, এই দ্বীপটা কত শত বছর আগে সৃষ্টি হয়েছে। অনেকে আপনি শুনেছেন বলেছে 2045 সালে এটা ডুবে, এটা কোন বেঞ্চের উপর, কোন গ্রাউন্ডের উপর, কোন বিষয়ের উপর, রিপোর্টের উপর আপনি বলবেন? এটা জাতিকে জানাবেন না? এটা তো দৃষ্টতাপূর্ণ একটা পদক্ষেপ বলে আমরা মনে করি। তো আমরা আশা করি এই অন্তর্বর্তীকালীন সরকারের কোন উপদেষ্টা যেন এই ধরনের দৃষ্টতাপূর্ণ সিদ্ধান্ত না নেয়। আপনি মানুষের কল্যাণের জন্য কাজ করলে, আমি মাসুদ ভাই আপনার কল্যাণের জন্য কোনো ইনিশিয়েটিভ নিলে তো আপনাকে জানাতে হবে। আপনাদের বিব্রতকর অবস্থায় ফেলে তো কোনো উন্নয়ন আমি করতে পারবো।
তো না, আমরা হেলাল আসলে ভাই, আপনি আপনি যেভাবে কথা বলছেন, আপনার কথা থেকে মনে হচ্ছে যে আপনি একটা প্রশ্ন আলটিমেটলি বলতে চাচ্ছেন যে আহ, কার জীবন বেশি ইম্পর্টেন্ট, কাসিমের জীবন না মানুষের জীবন? মানুষের জীবন, জি। তো মানুষের জীবন তো বেশি কাসিমকে তো বাঁচতেই হবে, কাসিমকে বাঁচতে হবে, কাসিমকে ডিম পাড়তে হবে, কিন্তু মানুষ যদি না খেয়ে মারা যায় কাসিম দেখবে কে? কাছেন দেখবে কি, এটাই তো আমার প্রশ্ন। তো মানুষকে আগে পরিকল্পনা প্রণয়ন করে। আমরা তো জীব বৈচিত্র্য নিয়ে কাজ করি। আমরা চাই জীব বৈচিত্র্য আমাদের চারিপাশে কিলবিল করে, সবসময় সমৃদ্ধি, এটাও জীবন। কিন্তু সেটা একটা সুষ্ঠু পরিকল্পনা করতে হবে। আমরা সেন্ট ভাই, মার্টিন, আপনার কাছে আমি আরেকটা জিনিস জানতে চাই। এই প্রশ্নটা হলো যে সেন্ট মার্টিন দ্বীপের বয়স কত? সেন্ট মার্টিন দ্বীপে মানুষের বসতি শুরু হয়েছে কত বছর আগে? এবং এই এত বছরে এটা বলেন আমাকে অধ্যাপক মনিরুল খান, আপনি একটু কাইন্ডলি আমাকে বলতেন যে সেন্ট মার্টিন দ্বীপের বয়সটা কত আসলে, এবং এই দ্বীপে মানুষের বসতি শুরু হয়েছে কত বছর আগে থেকে? এটা সেন্ট মার্টিন দ্বীপের বয়স তো সুনির্দিষ্ট করে বলা মুশকিল, কিন্তু এটা কয়েক লক্ষ বছর হবে যদি আমরা দ্বীপের সৃষ্টি বলি। এবং ধারণা করা হয় যে যখন সমুদ্র সমতলের উচ্চতা অনেক কম ছিল, তখন এটি টেকনাফের পাহাড় শ্রেণীর সাথে সংযুক্ত ছিল। এবং যে কারণে আমাদের টেকনাফ অঞ্চলের যেসব জীববৈচিত্র্য, পশু পাখি, সেগুলোর অনেকগুলোই কিন্তু সেন্ট মার্টিনে আমরা দেখতে পারি, যেগুলো হয়তো সমুদ্র দিয়ে সাঁতরে এত দূর যাওয়ার কথা। আর মানুষের বসতি হচ্ছে 1880-র দশক থেকে শুরু। তারও আগে সাধারণত আরব বণিকরা যখন এই দিকটাতে আসতেন বঙ্গোপসাগরে, তারা সেখানে বিশ্রাম নেওয়ার জন্য বা স্বল্প সময়ের জন্য তারা সেখানে থাকতেন। কিন্তু তখনও বাংলাদেশ বা এই অঞ্চলের স্থায়ী বসতি সেখানে গড়ে ওঠেনি। স্থায়ী বসতিটা গড়ে উঠেছে 1880-র দিকে, এবং শুরুর দিকে সবাই প্রায় ছিল মৎস্যজীবী। এবং 90-এর দশক পর্যন্ত কিন্তু যারা সেখানকার অধিবাসী, এরা মূলত এই মৎস্যজীবী হিসেবেই তারা জীবন নির্বাহ করতেন। এবং 90-এর দশকের পরে বিশেষত সেন্ট মার্টিনে যখন এই জেটিটা হলো, জেটি হওয়ার আগ পর্যন্ত কিন্তু সেখানে গিয়ে কোমর পানিতে নামতে হতো। আমিও প্রথম যখন সেন্ট মার্টিন গিয়েছিলাম, সেখানে ওই ট্রলার থেকে কোমর পানিতে নামতে হতো। সেরকম একটি পরিস্থিতিতে কিন্তু পর্যটক খুব একটা যেতেন। এই পর্যটকের আগমন শুরু হয় কিন্তু এই গত 30 বছরের মধ্যে বলা চলে। এবং এই পর্যটন বাড়ার ফলে যেটি হয়েছে, ওই যারা আগে মৎস্যজীবী ছিলেন তারা অনেকাংশেই কনভার্ট হয়ে এই পর্যটনের উপর নির্ভরশীল হয়ে গেছে। আচ্ছা, এই 30 বছরে আপনি আপনার এই যে জ্ঞান, আপনার যে অভিজ্ঞতা এই বিষয়ে, তাতে কি সেন্ট মার্টিন দ্বীপে কে অধঃপতিত দ্বীপ মনে হচ্ছে কিনা? আগের চেয়ে কি এটার কোয়ালিটি খারাপের দিকে গিয়েছে কিনা? গেলে কতটুকু গিয়েছে? এটি তো খুব দৃশ্যমান ভাবেই অনেক খারাপের দিকে গিয়েছে। প্রথমত হচ্ছে যে আগে যে প্রবালের কথা আমরা বলি ঘুরে ফিরে, এই প্রবাল কিন্তু বেশিরভাগ ছিল জীবন্ত প্রবাল, কিন্তু এখন আপনি জীবন্ত প্রবাল কমই পাবেন। তার হয়তো অনেক কারণ থাকতে পারে, পর্যটন একটি কারণ, সেটি আবার একমাত্র কারণ নয়। আরো একটি বিষয় বলা হয়নি, সেটি হচ্ছে যে কুকুরের সংখ্যা। আগে কিন্তু এত বেশি সংখ্যক কুকুর সেখানে ছিল না, কিন্তু পর্যটন বাড়ার সাথে সাথে যেহেতু সেখানে রেস্টুরেন্ট গড়ে উঠেছে এবং খাবারের অ্যাভেলেবিলিটি সেখানে হয়েছে, সেই সাথে কুকুরের সংখ্যাও, বেওয়ারিশ কুকুরের সংখ্যাও কিন্তু অনেক বেড়ে গেছে। তো সেগুলোও কিন্তু খুব দৃশ্যমান। এবং সর্বোপরি দ্বীপের যে জনগোষ্ঠী, এই জনগোষ্ঠীও কিন্তু 30 বছর আগে স্বাভাবিকভাবেই অনেক কম ছিল, কারণ দ্বীপের যে সেখানে খুব বেশি সংখ্যক মানুষের আসলে জীবন জীবিকার সুযোগও ছিল না, কিন্তু আসলে পর্যটনকে কেন্দ্র করেই সেখানে সবকিছু গড়ে ওঠে। জি, আমি একেবারে শেষ প্রশ্নে আসছি। জনাব হেলাল উদ্দিন, আপনার কাছেই যাচ্ছি শেষ প্রশ্নটা নিয়ে। এই যে অধ্যাপক মনিরুল খান যে কথাটা বললেন যে কুকুর বেড়েছে, মানুষ বেড়েছে, এখন কুকুর না হয় সরিয়ে দেওয়া যায়, মানুষ কি করবেন? কুকুরকেও মেরেও ফেলা যায়, মানুষকেও তো মারতে পারবেন না। তাহলে আপনাদের কি পরিকল্পনা, আপনারা কি ভাবছেন যে সেন্ট মার্টিন দ্বীপকে কিভাবে আরো বেশি ভাইব্রেন্ট করা যায়? ধন্যবাদ মাসুদ কামাল ভাই।
এখন জনসংখ্যা বাড়তেছে, ঠিক আছে স্যার যেটা বললেন, 30 বছর বা 40-50 বছর আগে থেকে জনবসতি শুরু হয়েছে। শুরুর দিকে ছিল মাত্র 1000 খানিক পরিবার, এগুলো বাড়তে বাড়তে এখন 10-12 হাজার হয়ে গেছে। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা নিয়েও কিন্তু কাজ করতে হবে যে মানুষ যদি এইভাবে আয়তনের চেয়ে বেশি হয়ে যায় তাহলে দ্বীপের জন্য বসবাসের জন্য স্মুথলি আর বসবাস করতে পারবে। আর এই দ্বীপটা সৃষ্টির পর থেকে কিন্তু এটার আয়তন কমে বেড়েছে একটু একটু আমাদের কাছে যত ইয়ে আছে। তো এখন আসলে আমি সব কথার শেষ কথা হচ্ছে কি, একটা সমন্বিত পরিকল্পনা করতে হবে। কিছু মানুষ প্রয়োজনে আমরা মূল ভূখণ্ডে নিয়ে আসতে পারি যদি এটা অতিমাত্রায় চাপ বেড়ে যায় ইন ফিউচার। সবকিছু নিয়ে একটা পরিকল্পনা করতে হবে। তো কুকুর যেগুলো আছে সেগুলো তো অভুক্ত রেখে আমরা এখন মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছি। কিছু কুকুর যদি বেশি হয়ে যায়, এখানে কিছু কুকুর আমরা মূল ভূখণ্ডে সরিয়ে আনতে পারি। সবকিছু মিলিয়ে একটা সুন্দর, মানে আমি যতটুকু বুঝলাম আপনাদের দুইজনের সঙ্গে কথা বলে, যে যা কিছুই করেন সমস্যা হলে সমস্যার একটা সমাধান করা লাগবে, কিন্তু সেই সমাধানটা যারা এই সমাধানটা জানেন বুঝেন, যারা তাদের সঙ্গে কথা বলে তাদের মতামত নিয়ে এবং যারা এখানে অবস্থান করছেন তাদের জীবনকেও গুরুত্ব দিয়ে তারপরে একটা সমন্বিত একটা সমাধানের দিকে আমাদেরকে যেতে হবে। কিন্তু তা না যে একজন ব্যক্তি অথবা কয়েকজন ব্যক্তির একটা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়াটা এবং হঠাৎ করে চাপিয়ে দেওয়াটা, এটা পুরো এলাকার জন্য, ওই এলাকার মানুষের জন্য, ওই এলাকার সবচেয়ে যে গুরুত্বপূর্ণ প্রাণীকে মানুষ, সেই মানুষের জন্য এই জিনিসটা একটা বড় চাপ হিসেবে আপনারা বিবেচনা করছেন। এবং এরকমও ধারণা অনেকে করছেন যে কাছিম বাঁচাতে যেয়ে আমরা মানুষকে অভুক্ত মেরে যেন না ফেলি। আমি মনে করি প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি। আমিও এটাই মনে করি, আমরাও এটা ভাবতে চাই, আপনারাও ভাবুন যে আমাদের জন্য কি বেশি জরুরি। অবশ্যই আমাদের জন্য দ্বীপ জরুরি, আমাদের জন্য পাখি জরুরি, গাছ জরুরি, কোরাল জরুরি, কাছিম জরুরি, কিন্তু মানুষও তো জরুরি। সেই জিনিসটাকে কিভাবে সমন্বিত পরিকল্পনার মাধ্যমে কিভাবে আমরা অগ্রসর করে নিয়ে যেতে পারি, সেটাই হতে পারে আমাদের পরবর্তী লক্ষ্য। সেই লক্ষ্যে সরকার যাচ্ছে কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠছে। আর পাশাপাশি তাৎক্ষণিক সমস্যা হিসাবে আপনারা ভাবুন, আমরা যেমন এই দেশের অধিবাসী, এই দেশের 10,000 অধিবাসী কিন্তু সেই সমুদ্রের মধ্যে ওই দ্বীপের মধ্যে বসবাস করছে। তাদের জীবন, তাদের যে কষ্ট, সেই কষ্ট আপনাকে স্পর্শ করছে কিনা সেটাও কিন্তু মানুষ হিসেবে আপনার আমার দেখার বিষয়। সরকার দেখছে কিনা বলতে পারবো না, কিন্তু সরকার দেখুক এই প্রত্যাশা আমরা করতে চাই। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সকলকে ঈদের আগাম শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।